আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আমার শুভেচ্ছা নিও। আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের পরিবেশ রসায়নের উপরে দ্বিতীয় ক্লাসটা নিচ্ছি। তোমাদের লাইভে কাউকে দেখা যাচ্ছে না, আশা করি খবরটা পেয়ে যাবে, লাইভে চলে আসবে। আর আমি আমার বেশি কথা বাড়াচ্ছি না, বাইরে একটু আওয়াজও হচ্ছে, একটু ডিস্টার্বও হতে পারে। তারপরে তোমরা আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। যা হোক, আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। অনলাইন কেমিস্ট্রি ক্লাস 24, পরিবেশ রসায়ন 2 নম্বর। আগে একটা চ্যাপ্টার দিয়ে আমরা এই দুইটা ক্লাস দিচ্ছি, এই দুইটার উপরে তোমাদের প্রশ্ন প্রায় চলে আসবে। বাকিগুলি জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। তারপর আমি আর একটা ক্লাস দিব, সেটা হলো তোমার অম্লহার তত্ত্বের উপরে। সেটা পরে এর চেয়ে বড় কথা হলো, বিগত বোর্ডে যে প্রশ্নগুলি আছে এর উপরেও আমি একটা ক্লাস রেডি করেছি। আমি হয়তো সেই ক্লাসটা আমার নির্দিষ্ট ওয়েব পেজ আইসিটি ক্লিনিকে দিয়ে দিব, তোমরা ওখানে ভিজিট করবা। যা হোক, আমি আমার ক্লাস শুরু করে দিচ্ছি। অনলাইন এসএসসি কেমিস্ট্রি 24, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি 2, কাইনেটিক্স, গ্যাসেস, আইডিয়াল অ্যান্ড রিয়েল গ্যাস, এই জিনিসের উপর আমার আলোকপাত করা হবে। আলোচ্য বিষয় গ্যাসের গতিতত্ত্ব, আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস, আদর্শ গ্যাসের আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতি, গ্যাস তরলীকরণ। গ্যাসের গতিতত্ত্বর মৌলিক শিক্ষার্য তোমাদের অনেকটা মুখস্থ বিষয়। প্রতিটি কণা আমি তারপর একটু আলোচনা করি। অসংখ্য সূক্ষ্ম, প্রতিটি গ্যাসে অসংখ্য সূক্ষ্ম কণা আছে যাদেরকে আমরা অণু বলি। নির্দিষ্ট গ্যাসের অণুগুলির ভর সমান। গ্যাস অণুগুলি সম্পূর্ণ স্থিতিস্থাপক। স্থিতিস্থাপকতা নিয়ে তোমরা ফিজিক্সে নিশ্চয়ই পড়েছো, সেখান থেকে তোমার জ্ঞানটা অর্জন করে নিবা। আমি আর বেশি আলোচনা করতেছি না। সংঘর্ষণশীলতা উচ্চ, অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নাই, এটা হলো আণবিক শিক্ষার্য। তারপরে আসো অণুর আয়তন সংক্রান্ত শিক্ষার্য। গ্যাসের অণুগুলির আয়তন অতিশয় নগণ্য, যার প্রকৃত আয়তনের তুলনায় অত্যন্ত কম। সেই জন্য আমরা গ্যাসের আয়তন বলতে কন্টেইনারের আধারের আয়তন বুঝি। এখানে গ্যাস অণুগুলি আছে, সেই অণুগুলির আয়তন আমরা বাদ দিয়ে চলি। তারপর তোমাদের একটু কথা বলে রাখি, বাইরে একটু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, একটু ডিস্টার্ব হবে, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। অণুর গতি সংক্রান্ত শিক্ষার্য, অণুগুলি সর্বদাই ছুটোছুটি করে। একটি অণু অপর একটি অণুর দেওয়ালের সাথে সংঘর্ষ পূর্বে সরলরেখায় চলে। এই তো দেখাচ্ছি আমি, সরলরেখায় চলে। অনবরত সংঘর্ষের ফলে চাপের সৃষ্টি হয়। আর গ্যাস অণুগুলির মোট গতিশক্তি গ্যাসের ফরন তাপমাত্রার সমানুপাতিক। দেখো, অনবরত একটা অণু ধাক্কা না হওয়ার পূর্বে আর একটা অণুর সাথে ধাক্কা খাইলে দিকের পরিবর্তন ঘটে, কিন্তু যতক্ষণ ধাক্কা হবে না তখন তারা সরলরেখায় চলবে। এ হলো মৌলিক শিক্ষার্য। এখানে 9টা মৌলিক শিক্ষার্য দিছি, তোমরা অন্তত 4টা মুখস্থ করবা মেইনলি। এখন গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ হতে গতিশক্তির হিসাব। তোমরা গতিতত্ত্বের যে সমীকরণটা আমি এখানে দেখাইছি, ফি বি সমান 1/mc², ফি চাপ, বি হলো আধারের আয়তন 3/1, এম হলো প্রতিটি গ্যাস অণুর ভর, এন হলো অণুর সংখ্যা, সি হলো বর্গমূল গড় বর্গবেগ। তাহলে এখানে তোমার এই সমীকরণটা তোমরা ফিজিক্সে পড়েছো, এখানে আমার দরকারও নাই, আমার জাস্ট মুখস্থ থাকলে চলবে। তো এখানে জাস্ট মুখস্থ রাখলে হবে। তবে এখানে মনে রাখবা পুরো প্রক্রিয়াটা আমাদের নির্দিষ্ট। আচ্ছা, যা হোক, এটা আমরা কীভাবে, এখানে ফি হলো চাপ, গ্যাসের চাপ, বি আয়তন, অণুর সংখ্যা, প্রতিটি অণুর ভর, সি হলো বর্গমূল গড় বর্গবেগ। বর্গমূল গড় বর্গবেগ কি আমরা পরবর্তী স্লাইডে দেখাবো। গতিশক্তি হিসাব করব কিভাবে, আগের সমীকরণটা লিখি।
ফিবি সমান 1/8 mnc স্কোয়ার, তাহলে আমি 2.5 mnc স্কোয়ার আকারে লিখি। mn এর পরিবর্তে টোটাল মাস, মানে m হলো একটা অণুর ভর, n দিয়ে ভাগ করলে টোটাল অণুগুলি গ্যাস অণুগুলির ভর। তা আমরা ফিজিক্স থেকে কি জানি, গতিশক্তি, আমি গতিশক্তি কেমিস্ট্রি অনেক জায়গায় আলোচনা করছি 1/2 mc স্কোয়ার। তোমরা mb স্কোয়ার পড়ছো, এখানে আমি mc স্কোয়ার বলতেছি। সি হলো তোমার বর্গমূল গড় বর্গবেগ, বেগ যেভাবে থাকুক না কেন, তাহলে হাফ গুণন এম ব্যাক স্কোয়ার হলেই সেটা গতিশক্তি। তাহলে এটাকে আমরা গতিশক্তি ধরবো। গতিশক্তি, তারপরে তোমার গতিশক্তি RT সমান 2/3 কে এই গতিশক্তি 1 মোল গ্যাসের জন্য পিভি সমান RT, 1 মোল গ্যাসের জন্য আমরা পিভি সমান RT লিখবো। এখন পিভির পরিবর্তে RT বসাই, তাহলে আমরা ইকে সমান 3/2 RT। এটা হলো 1 মোল গ্যাসের জন্য। তুমি যদি n মোল গ্যাসে দাও আর কিছু না, শুধু nটা গুণ করে দিবা। আর যদি এটাকে আমি অনুসংখ্যায় প্রকাশ করতে চাই নির্দিষ্ট পরিমাণ, অনেক সময় পরীক্ষায় আসে 2টা অনুগ্যাসের জন্য গতিশক্তি বাই করো, একটা অণুর জন্য বা যেভাবে দেওয়া হোক না কেন, তখন লাগবে 3/2 nRT ডিভাইডেড বাই Na। এখানে n হলো অনুসংখ্যা, আর হলো তোমার আদর্শ গ্যাস ধ্রুবক, T হলো পরম তাপমাত্রা, Na হলো অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এইভাবে এই সমীকরণগুলির মাধ্যমে আমরা যেকোনো গ্যাসের গতিশক্তি নির্ণয় করতে পারব। তো আমরা একটা সমস্যার সমাধান করি। এখানে 25°C, এটা আসলে সুপার স্ক্রিপ্ট করতে একটু ভুল হয়ে গেছে। 25°C তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইডের এক অণুর গতিশক্তি নির্ণয় করে, একটা অণু। তাহলে আমরা তো জানি নির্দিষ্ট অনুসংখ্যা গতিশক্তি কে সমান 3/2 nRT ডিভাইড বাই Na। তাহলে তাপমাত্রা T হলো 25°। 25°কে তোমরা কেলভিনে নিবা, কেলভিনে নিলে আর 25° থাকবে না, সেটা 298 চলে যাবে। তারপর আর এর মান বসাবে অবশ্যই SI এককে। আমরা আগে দেখাইছিলাম আগের ক্লাসে SI এককে। তারপরে তোমার অ্যাভোগাড্রো সংখ্যা, এই সমীকরণে যখন অনুসংখ্যা বসাই দিছিলাম, n এর পরিবর্তে 1, আর এর পরিবর্তে 8.314, আর পরম তাপমাত্রা 298। তোমরা একটা জিনিস মনে রাখবা, তাপমাত্রা সেলসিয়াসে দেওয়া থাক কেলভিনে দেওয়া থাক, সেটাকে অবশ্যই কেলভিনে করতে হবে, কারণ আমাদের সমস্ত হিসেব কিতাব কেলভিনের উপরে। অ্যাভোগাড্রো সংখ্যা আমরা জানি n 6.023 × 10⁻23, মানগুলি বসাই আমরা 6.17 × 10⁻21 জোল। প্রতিটা অণু কার্বন ডাইঅক্সাইড 25°C তাপমাত্রায় এত গতিশক্তি ধারণ করে। একটা গাণিতিক সমস্যা দেখালাম। আণবিক গতিবেগ, বিভিন্ন প্রকার আণবিক গতিবেগ। একটা হলো বর্গমূল গড় বর্গবেগ, ওই যেটা আগে বলছিলাম তোমাদের। বর্গমূল গড় বেগ হলো কোনো গ্যাসের অণুগুলির বিভিন্ন গতিবেগের বর্গের গড় মান গ্রহণ করে তার বর্গমূল করলে যেই মান পাওয়া যায় তাকে ওই গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ বলা হয়। তাহলে বোঝা যাচ্ছে বেগের বর্গ গতিশক্তির সাথে সম্পর্কিত। আমরা তো গতিশক্তিতে প্রত্যেকটা সি এর মান বর্গ আকারে থাকে। তাহলে প্রত্যেকটা অণুর গতিশক্তি থেকে বেগের বর্গ নিয়ে তার সমষ্টি বাইর করে যদি অনুসংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে গড় বর্গবেগ পেয়ে যাচ্ছি। যেহেতু আমি বলছি বর্গমূল গড় বর্গবেগ, তাহলে গড় বর্গবেগকে বর্গমূল করলে এই বর্গমূল দিয়ে আমি পুরো এতটুকু পর্যন্ত যে মান পাবো সেটা হলো বর্গবেগ গড় বর্গ। তাহলে এটা খুব কেন বেশি, আর একটা গড়বেগ তো আমরা জানি গড় মান। একটা সিস্টেমের যদি তোমার n সংখ্যক অণু থাকে, অণুগুলির বেগ যথাক্রমে C1, C2, C3, C4, Cn এইভাবে থাকে, তাহলে সবগুলি অণুর বেগকে তার অনুসংখ্যা দিয়ে ভাগ করে যে মান পাবো সেটাতে আমরা গড়বেগ বলবো। সম্ভাব্যতম বেগও একটা আছে। বিভিন্ন গতিবেগের মধ্যে যে বেগটি সর্বাধিক অণুর মধ্যে বর্তমান থাকে তাকে সম্ভাব্যতম বেগ বলে, √2RT/m। তাহলে তোমরা মোটামুটি এই সমীকরণগুলো একটু মনে রাখবা। আর তোমার একটা প্রশ্ন আছে এখানে, বর্গমূল গড় বর্গবেগ কেন বেশি উপযোগী? কারণ আমরা গতি যখন অণুগুলি অনবরত ছুটাছুটি করতে থাকে, তাদের আমরা বেগ সরাসরি নির্ণয় করতে পারি না, কিন্তু গতিশক্তি নির্ণয় করতে পারি। আর যেহেতু গতিশক্তি নির্ণয় করতে পারি, গতিশক্তির সাথে বেগের বর্গ নির্ণয় করতে পারি।
সেই বেগের বর্গের গড় মান নিয়ে বর্গমূল করলে আমরা বর্গমূল গড় পাই, এবং এটাই সুবিধাজনক। গ্যাসের বর্গমূল বর্গের সমীকরণটা আমরা বাইর করব। ফিবি সমান আবার লিখছি 1/8 mnc স্কোয়ার, ফিবি সি স্কোয়ার সমান 3 ফিবি mn, আর সি সমান √3 ফিবি বাই mnc। কোনো দ্বারা ক্যানসংখ্যক অণু আছে প্রতিটি অনুর উপর m, তাহলে গ্যাসের মোট অনুর উপর n। এস টিভিতে 1 মোল গ্যাসের ভর, গ্যাসের জন্য ফিবি সমান nRT, তাহলে 1 মোল গ্যাসের ভর হবে m, n এর সমান m। m হলো গ্রাম আণবিক ভর, ওইটাকে আমরা সঙ্গে আণবিক ভর দেওয়া থাকলে ধরে নিব এটা গ্রাম আণবিক ভর। তাহলে মান যদি আমরা বসাইয়ে দিই তখন আমরা পেয়ে যাচ্ছি সি সমান √3RT ডিভাইড বাই m। এটা হলো বর্গমূল গড় বর্গবেগ নির্ণয়ের সূত্র, খুবই ইম্পর্টেন্ট। প্রতি বছর 3 নম্বরের জন্য প্রশ্ন আসে। তোমরা যদি সমীকরণটা না জানো তাহলে তো তুমি প্রশ্নের উত্তর লিখবা কি করে? তাহলে যেহেতু তুমি আসলে পরীক্ষার ফাঁসের চেয়ে জিনিসটা ধারণ করা বেশি ইম্পর্টেন্ট, এগুলো হয়তো সরাসরি বাইর করতে দিবে না, কিন্তু তুমি যদি প্রক্রিয়াটা জানো তাহলে তোমার যে কোনোভাবে সমস্যা সমাধান করা সহজ হবে। আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করি। এখানেও 1000 ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রিটা উল্লেখ করা হয় না, 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইডের বর্গমূল গড় বর্গবেগ নির্ণয় করো। আমি একটা উদাহরণ দিলাম, তোমরা অনুরূপভাবে তোমাদের ক্লাসও করাইছি অনেকবার। ব্যাপারটা হলো তোমার এখানে তাপমাত্রা দিয়েছে 1000 ডিগ্রি সেলসিয়াস, সেটাকে অবশ্যই কেলভিনে নিতে হবে। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর 44, এটাকে গ্রাম পার মোল ধরবা। তবে তোমরা অনেক সময় ভুল করে ফেলো, এটা আমি বারবার বলার পরেও ভুল করো। এখানে যেহেতু আমি আর এর মান বসাবো এসআই এককে, তাহলে ভর আমি অবশ্যই এসআই এককে কনভার্ট করব। সেই জন্য প্রথমে আণবিক ভর লিখবা, তারপরে গ্রাম পার মোল লিখবা, গ্রাম পার মোলকে কেজি পার মোল লিখে ফেলবো। তাহলে গ্রাম পার মোলকে কেজি পার মোল নিতে কিছুই করতে হবে না, 10⁻³ দিয়ে গুণ করলে হয়ে যাবে। আর এর মান এটা এসআই একক। এই মানগুলি যদি আমি এখানে বসাইয়ে দিই 3RT ডিভাইড বাই m, 3 ঠিক থাকবে, আর এর মান বসলো, টি এর মান বসলো, ডিভাইডেড বাই 44 × 10⁻³ এখানে রোড। এখানে আমি আসলে একটু সুবিধার জন্য এভাবে লিখছি, এখানে সরাসরি ডিভাইডেড বাই একটু ক্রস দিয়ে লিখছি, সেই জন্য ডবল ব্র্যাকেট ইউজ করছি। তোমাদের ডবল ব্র্যাকেট ইউজ করার দরকার নাই, তোমরা রুট দিয়ে 3RT ডিভাইডেড বাই m লিখলে হয়ে যাবে। তো আমরা শেষের জন্য ক্যালকুলেশন করি, পাইছি হতো 849.48, এটা 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তোমাদের বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ দিতে পারো। তোমরা একটা উদাহরণ ফলো করলে যে কোনো সমস্যা, তোমরা নিজে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন বিভিন্ন তাপমাত্রায় 0 ডিগ্রি, 27 ডিগ্রি, 37 ডিগ্রি যে তাপমাত্রায় দেওয়া হোক না, কিন্তু এই প্রক্রিয়াটা ফলো করবা। প্রক্রিয়া ফলো করে তুমি সহজে বর্গমূল গড় বর্গবেগ নির্ণয় করতে পারো। গ্যাসের গতিতত্ত্ব থেকে আমি অনেকগুলি গ্যাসের 4টা ফিজিক্সে মনে হয় সবগুলি প্রমাণ করছে। তোমাদের এখানে বই, যে বইগুলো আমরা ফলো করি, বই কিছু বইতে আছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র প্রতিপাদন করো, কোনো বইতে নাই। থাকুক না থাকুক, শিখলে কোনো অসুবিধা নাই। সেই জন্য আমরা গ্যাসের গতিতত্ত্ব থেকে শুধু বয়েল এবং চার্লসের সূত্র দুটি প্রতিপাদন করে দেখাইছি। আর ফিবি সমান এখান থেকে পাইছি আমরা 1/8 mnc স্কোয়ার, 2/8 mnc স্কোয়ার, আর mc স্কোয়ার। ওই বলছিলাম m হলো প্রতি অনুগে, স্মল m হলো প্রতি অনুগ্যাসের ভর, n হলো অনুসংখ্যা। তাহলে টোটাল অনুসংখ্যা দিয়ে এক অনুর্বরকে বা গুণ করলে মোট অনুর্বর বাইরে হয়ে যাবে। তাহলে হাফ ইন্টু mc স্কোয়ার গতিশক্তি। আমরা জানি স্থির তাপমাত্রায় যে কোনো গ্যাসের গতিশক্তি ধ্রুবক থাকবে, অর্থাৎ তাপমাত্রা যখন স্থির হবে গতিশক্তির কোনো পরিবর্তন ঘটবে না। সেই জন্য গতিশক্তিটাকে আমরা ধ্রুবক ধরে একটা নতুন ধ্রুবক পাইছি 3/2 কে হলো ধ্রুবক। এই পুরো ধ্রুবকগুলি ধরে আমি যে নতুন ধ্রুবকটা পাইছি সেটা K1। তো আমরা ফিবি সমান K1 ফেলে, এটা বয়েলের সূত্র, চাপ গুণন আয়তন ধ্রুবক। তাহলে বি সমানুপাতিক 1/p, অর্থাৎ বি চাপের বর্গমূলের চাপের ব্যস্ত অনুপাতিক। এটা হলো বয়েলের সূত্র। এখন আসো চার্লসের সূত্র কীভাবে প্রতিপাদন করি। সেমভাবে আমি একটু দ্রুত করব,
যেহেতু 30 হইতে 35 মিনিটের ভিতরে ক্লাস শেষ করা উচিত, তাহলে তোমরা অধৈর্য হয়ে যাবে। ফিবি সমান 1/8 এমএনসি স্কোয়ার, 2/3 হাফ এনসি স্কোয়ার। আর এখানে ফিবি সমান আমরা আগের নিয়মে ক্যালকুলেশন করছি, আর নতুন করে না। এখানে শুধু নতুন কথাটা মনে রাখতে হবে যে স্থির তাপমাত্রা, স্থির চাপে যে কোনো গ্যাসের গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে গতিশক্তি যদি কে হয়, তাপমাত্রা যদি ক্যাপিটাল টি হয়, তাহলে ই কে সমানুপাতিক ক্যাপিটাল টি, ই কে সমান কে টি। কে হলে ধ্রুবক, তো আমরা এখানে গতিশক্তির পরিবর্তে কে টি বসাই দিলাম। তো এখান থেকে বি এর মান বাইর করে নিছি 2k/3 ফি। যেহেতু আমি চাপ স্থির রাখছি, তাহলে 2k/3 ফি একটা ধ্রুব রাশি, এটার জন্য নতুন ধ্রুবক বসাইছি বি সমান k1t, বি সমানুপাতিক টি। তো এখান থেকে যদি শিখে যাও, ফিজিক্সেও যদি এই ধরনের প্রশ্ন আসে তোমরা উত্তর করতে পারবা, কোনো সমস্যা নেই, এক সেম উপায়ে। কেমিস্ট্রি আবার বলছি কিছু কিছু বইতে খুব সুন্দর করে সবগুলি আছে, কিছু কিছু বইতে নাই, সেই জন্য আমি সবগুলো দিই নেই, দুইটা প্রমাণ দেখাইছি কীভাবে গ্যাসের গতিশক্তি থেকে বয়েলের এবং চার্লসের সূত্র প্রতিপাদন করা যায়। এখন আসো আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস তো কাকে বলে জানি, যে এখনো তাপমাত্রায় চাপে যদি সব গ্যাস, যে সকল গ্যাস বয়েল চার্লস অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে তাদেরকে আমরা আদর্শ গ্যাস বলি। ফিবি সমান এনআরটি সূত্র নিয়ন্ত্রণ করে। আমি কি লিখছি সেটা একটু পড়ি। যেই সকল গ্যাস সকল তাপমাত্রায় সকল চাপে গ্যাস সূত্র যথা বয়েল চার্লস অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে। আদর্শ গ্যাসের সমীকরণ হলো ফিবি সমান এনআরটি, এই সূত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। গ্যাস আদর্শ হওয়ার জন্য একটি বিকল্প সত্য ব্যবহার করা যায়, তা হলো যে কোনো গ্যাসের ক্ষেত্রে স্থির তাপমাত্রা আভ্যন্তরীণ শক্তির উপর নির্ভরশীল নয়, অর্থাৎ আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য হবে। যেই গ্যাসের ইন্টারনাল এনার্জির পরিবর্তন শূন্য হবে ΔE/ΔB অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার ইকুয়াল টু 0। এই সত্যে এটা তোমরা থার্মোডাইনামিক্সের প্রথম সূত্রে, আর যেহেতু আমার কেমিস্ট্রিতে আপাতত থার্মোডাইনামিক্স নাই, সেজন্য আর ডিটেইলে গেলাম না, যা জিনিসটা মনে রাখলে হবে। আর নিম্নচাপ উচ্চ তাপমাত্রায় মোটামুটি সকল গ্যাসে আদর্শ সমীকরণ মেনে চলে, কিন্তু উচ্চচাপ ও নিম্ন তাপমাত্রায় অধিকাংশ গ্যাসের ক্ষেত্রে এই সমীকরণ প্রযোজ্য হবে না। বাস্তবে কোনো গ্যাসে আদর্শ আচরণ করে না। আমি তোমাদেরকে মজা করে বলি, এটা হলো কল্পনায়, বাস্তবে আদর্শ গ্যাস নাই, সেটা ওরাও বইতেও বলছে। এখন আসো আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য কী হতে পারে। স্থির তাপমাত্রায় ও চাপে আয়তন গুণফল সবসময় ধ্রুবক থাকবে। সুতরাং যদি স্থির তাপমাত্রায় ফিবি বনাম সি লেখচিত্র অঙ্কন করা হয়, তাহলে এটা তোমার চাপের সমান্তরাল একটা রেখা হবে, যেটা আমি প্রথমে দেখাইছিলাম কতগুলি গ্রাফের মাধ্যমে। আর চাপ অপরিবর্তিত রেখেও গ্যাসের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, আসলে ডিগ্রিটা সুপারস্ক্রাইব করার ব্যাপারটা করে গেছে, স্কিপ হয়ে গেছে। এটা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে -273 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমালে গ্যাসের আয়তন শূন্য হবে। আর গ্যাস যদি বাহ্যিক কাজ না করে তবে প্রসারিত হয়, তখন কোনো তাপীয় পরিবর্তন হবে না। আর স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের আয়তন পরিবর্তিত হলে এদের আভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না। এখন আসো বাস্তব গ্যাস বা প্রকৃত গ্যাস। যে সকল গ্যাস অর্থাৎ এই সূত্রটা মেনে চলবে না, সেটাই বাস্তব গ্যাস। ফিবি সমান এনআরটিকে মেনে চলবে না, এটাই বাস্তব গ্যাস। আমার একটু টেকনিক্যাল সীমাবদ্ধতার জন্য আমি চেহারা দেখাইয়া তোমাদের ক্লাসটা নিতে পারতাম না, হয়তো দুইটাই সমন্বয় করতে পারলে ভালো হতো। আমি চেষ্টা করবো ভবিষ্যতে একই সাথে একটা হোয়াইট বোর্ড এবং আমার ডিজিটাল বোর্ড দুইটা স্থাপন করে, যাতে আমি লেখালেখি করে তোমাদেরকে ভালো করে দেখাতে পারি। আচ্ছা, যা হোক, আমাদের আপাতত যতটুকু আছে ততটুকুর ভিতরে আমরা হাস করি। আবার আসি, যে সকল গ্যাস ফিবি সমান এনআরটি সমীকরণ মেনে চলে না, তাদের অভ্যন্তরীণ স্থির তাপমাত্রা আয়তনের উপর নির্ভরশীল, তাদেরকে বাস্তব গ্যাস বলে। বাস্তব গ্যাসের আচরণ ভ্যান ওয়াল সমীকরণ, যেটা আমরা পরবর্তী প্রমাণ করছি। পি প্লাস এন স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু বি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি। তোমরা পি জানো চাপ, এ হলো ধ্রুবক, এন এস এটার স্পেসিফিক মান আছে, এন হলো মৌল সংখ্যা, বি হলো আয়তন, আর বাইগুলো তো তোমরা জানো। সমীকরণ দ্বারা নিয়ন্ত্রিত হয়। বিকল্প সত্য হলো স্থির তাপমাত্রায় বাস্তব গ্যাসের আভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল, অর্থাৎ আয়তন পরিবর্তন হলে স্থির তাপমাত্রায় তোমার আভ্যন্তরীণ শক্তি পরিবর্তন করবে। সেটা নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। আমরা এক কথাই সেজন্য লিখে দিছি, এটা শূন্য নয়। আমাদের পরিচিত প্রায় সকল গ্যাস বাস্তব গ্যাস।
হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড সকলেই বাস্তব গ্যাস। এখানে একটু পার্থক্যটা দেখো, পার্থক্যটা যেহেতু আমি একটু সুবিধা নিছি আর কি, একটু নিচে নেমে গেছে, তা অসুবিধা নাই। আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মধ্যে 2 নম্বরের প্রশ্ন তোমাদের দিতে পারে। এখানে 5টা পয়েন্ট দিছি, তোমরা 5টা পয়েন্টই লিখে দিলে ভালো হবে। 2 নম্বরের জায়গায় 2 নম্বর পেয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, 2 মিনিট লাগবে লিখতে, হাতে লিখতে। তো আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ থাকে না। এগুলোর মধ্যে আকর্ষণ বিকর্ষণ থাকে, আয়তনের তুলনায় মোট আয়তন নগণ্য, কিন্তু অণুগুলির আয়তনের তুলনায় মোট আয়তন নগণ্য নয়। আদর্শ গ্যাস কাল্পনিক, বাস্তব গ্যাসের আসলে বাস্তব মানে অস্তিত্ব আছে। আর এটা আদর্শ গ্যাস সমীকরণ দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেটা আমরা আগেই বলেছি, এবং যার আভ্যন্তরীণ শক্তি পরিবর্তন শূন্য, এটা ভ্যান ডার ওয়ালস সমীকরণ মেনে চলে। আর যেটা আভ্যন্তরীণ শক্তি পরিবর্তন শূন্য নয়, এই কথাটাও এখানে লিখতে পারো, এটা নট ইকুয়াল টু 0। আর আদর্শ গ্যাস সংকোচনশীল গুণাঙ্ক 1 হবে, অ্যাকচুয়ালি পিভি সমান এনআরটি, অর্থাৎ পিভি বাই এনআরটির মান 1 হবে। বাস্তব গ্যাসের ব্যাপারে কখনো 1 হবে না, হয়তো 1 থেকে বেশি হবে, নাহলে 1 থেকে কম হবে। বিচ্যুতির কারণ দুইটাই, আমি এতটুকু লেখাটাও পড়ে যাই। পিভি সমান আদর্শ গ্যাস সমীকরণ, এই সমীকরণ কোনো গ্যাসের আচরণ আদর্শ আচরণ বলে, বাস্তবে কোনো গ্যাস আদর্শ আচরণ করে না। সুতরাং আদর্শ গ্যাস একটি কাল্পনিক ধারণা মাত্র। আমাদের পরিচিত সকল গ্যাস বাস্তব গ্যাস। এই গ্যাসগুলো আদর্শ গ্যাস সমীকরণ এত আচরণ করে না, তবে উচ্চ তাপমাত্রায় নিম্ন চাপে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। বাস্তব গ্যাস যে আদর্শ আচরণ করে না, তা রিনাও, অ্যান্ড্রুস, এমেগা প্রমুখ বিজ্ঞানীদের পরীক্ষালব্ধ ফলাফল থেকে জানা যায়। এমেগা স্থির তাপমাত্রায় বিভিন্ন গ্যাস নিয়ে বিভিন্ন চাপে তাদের আয়তন নির্ণয় করেন, তারপর চাপের বিপরীতে পিভির মান নিয়ে একটি লেখচিত্র তৈরি করেন। লেখচিত্রের মধ্যে তোমার চাপের সাথে স্থির রেখা না পাইয়া কতগুলি বক্ররেখা উনি পেয়েছিলেন, যেটাকে আমি এখানে কাপ হিসেবে উল্লেখ করেছি। তিনি লক্ষ্য করেন কোনো গ্যাস যদি বয়লের সূত্র মেনে চলে, তবে স্থির তাপমাত্রায় পিভির সাথে পির মান সমান্তরাল হওয়ার কথা, কিন্তু বাস্তবে কোনোটাই সমান্তরাল হয় না, সবগুলি হয় বক্ররেখা। এখানে আমি তোমাদেরকে একটা চিত্র দেখাচ্ছি, 3 ধরনের গ্যাস দেখাচ্ছি। একটা হলো তোমার যে একটা ডট লাইন দিয়ে দেখাচ্ছে, এটাই আদর্শ গ্যাস। এর অর্থ হলো এটা পুরোপুরি স্থির তাপমাত্রায় বয়লের সূত্র মেনে চলে, অর্থাৎ চাপের সাথে পিভি, চাপ পিভি বনাম চাপ যদি তুমি রেখাচিত্র আঁকো, তাহলে এটা চাপের সমান্তরাল একটা রেখা পাবা। কিন্তু বাস্তবে কোনো গ্যাস এই রেখা বরাবর চায়নি। কিছুটা হিলিয়াম গেছে, হিলিয়ামটা এখানে উল্লেখ নাই। হাইড্রোজেনও গেছে, সবচেয়ে হালকা গ্যাস। হাইড্রোজেন দেখো স্ট্রেট লাইন হয়েছে, কিন্তু আদর্শ রেখা থেকে উপরের দিকে গেছে। নাইট্রোজেনে প্রথমে একটু নিচের দিকে আসছে, বেঁকে আছে, আবার উপরের দিকে গেছে। কার্বন ডাইঅক্সাইড আরও নিচে নামছে, তারপর ধীরে ধীরে। এটার ব্যাখ্যা হলো আদর্শ আচরণ করলে তো তোমার হতো, সমান্তরালই হতো, পরিবর্তন হতো না পিভির মান। চাপ যতই বাড়ো না কেন, পিভি স্থির থাকতো। কিন্তু প্রথমে হাইড্রোজেনের ব্যাপারে ঘটনাটা আমি আলোচনা করি। হাইড্রোজেনের ক্ষেত্রে যখন তুমি চাপ বাড়াবে, তখন অণুগুলি কাছাকাছি চলে আসবে। কাছাকাছি চলে আসার পরে অণুগুলি নিজেদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করে। বিকর্ষণ বল কাজ করার কারণে তাহলে আয়তন যতটুকু হওয়ার কথা তার চেয়ে বেশি হয়ে যায়, যার পরিবর্তে পিভির মান বেড়ে যায়। পিভির মান যতই চাপ বাড়ো, পিভির মান ততই বাড়তে থাকে। পিভির মান বাড়তে থাকে, সেই জন্য তোমার উপরের দিকে চলে যায়। এটা স্ট্রেট লাইন যাবে, তবে চাপ বাড়ার সাথে সাথে পিভির মান বাড়বে। আর দ্বিতীয় গ্যাসগুলির ক্ষেত্রে এরা ডবল স্ট্যান্ডার্ড নিয়ম মেনে চলে। প্রথমে যখন যতই চাপ বাড়াবে, তখন অণুগুলি তাদের আকর্ষণ বলের পরিপ্রেক্ষিতে কাছাকাছি আসতে থাকবে। কাছাকাছি আসার পরে পিভির মান কমবে, অর্থাৎ যতটুকু সংকুচিত হওয়ার কথা তার চেয়ে বেশি সংকুচিত, আয়তন বেশি সংকুচিত হয়ে যায়। চাপ যত বাড়ো, আয়তন সংকুচিত হয়। আয়তন যতটুকু সংকুচিত হওয়ার কথা তার চেয়ে বেশি সংকুচিত হয়, সেই জন্য পিভির মান আদর্শ মান থেকে কমে। তবে এটা কতক্ষণ কমবে? যতক্ষণ পর্যন্ত তারা একটা টেস্টফুল পর্যায়ে চলে যায়, অর্থাৎ খুব কাছাকাছি চলে আসার পরে এদের মধ্যে আবার বিকর্ষণ বাড়ে। এই বিকর্ষণ বাড়ার পরিপ্রেক্ষিতে আবার পিভির মান বাড়তে থাকে, তবে এটা আর কমবে না। যতই ফি বাড়াবে ততই পিভি মান বাড়াবে। সেই জন্য প্রথমে
আদর্শ আচরণ থেকে নিম্নমুখী হবে, জেডের মান প্রথমে কমবে, পরবর্তী হারে জেডের মান বাড়তে থাকবে। তো এই জন্য এটা বাস্তব গ্যাসে এই ধরনের আচরণ করবে। তো তোমরা এখন আমি ক্লিয়ার করে দিই যে আদর্শ আচরণ করলে পি এর সাথে পিবি সবসময় সমান্তরাল থাকতো, কিন্তু কোনো গ্যাসে আদর্শ আচরণ করে না। আদর্শ আচরণ না করলেও দুই ধরনের গ্যাস পাচ্ছি। এক ধরনের গ্যাস চাপ বাড়ার সাথে সাথে যতটুকু আয়তন বাড়ার কমার কথা ততটুকু কমে না, সেজন্য পিবির মান বেড়ে যায়। আবার কিছু গ্যাস প্রথমে চাপ বাড়ার পরে আয়তন যতটুকু কমা তার চেয়ে বেশি হবে, সেই জন্য পিবির মান কমে, অর্থাৎ জেডের মান পিবি বাই এনআরটির মান লেস দেন 1 হয়। এখানে কথাগুলো আমি লিখছি, তোমরা যদি ফাইলটা ভালো করে দেখো অথবা বইতে দেখো এটা পাবা। তাহলে যখন তারা খুবই কাছাকাছি চলে আসে তখন অণুগুলির মধ্যে আবার বিকর্ষণ অনুভব করে। এই বিকর্ষণটা চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি চাপ বাড়াইতে থাকবে, বিকর্ষণ ততই বাড়তে থাকে, পিবির মান বাড়তে থাকে। তাহলে এখানে আর একটা ইন্টারেস্টিং বিষয়, এক সময় কিন্তু আদর্শ আচরণ করবে। আদর্শ আচরণ করে এটা একটা পার্টিকুলার পয়েন্টে পার্টিকুলার চাপে আদর্শ আচরণ করবে, সে আদর্শ আচরণটা স্থির থাকবে না, এটা তখন উপরের দিকে চলতে থাকবে। এই সমীকরণটা খুবই ইম্পর্টেন্ট। আমি আবার বলে রাখি, এরপর একটা ক্লাস নিব, সেটা তবে রাজানগর রানীহাট ডিগ্রি কলেজের ওয়েব পেজে দিব না, এটা হবে আমার নিজস্ব পেজ আইসিটি ক্লিনিকে, তোমরা ওখানে ভিজিট করতে পারবা। আর পরবর্তীতে আমি এখানে শেয়ার করবো, সেটা হয়তো 2-1 দিন লাগবে। আচ্ছা যাক, আমি পরবর্তী যাই। আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ, ভ্যান ডার ওয়াল সমীকরণ। ভ্যান ডার ওয়াল সমীকরণ তাদের বিচ্যুতির কারণ ওই দুইটা বলছিলাম আগে। আমরা গ্যাসের গতিতত্ত্ব মৌলিক যে দুইটা বলছিলাম, গ্যাসের অণুগুলির আয়তন আধার আয়তনের তুলনায় নগণ্য, আর গ্যাসগুলির মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নাই। কথাগুলো একেবারে খাঁটি না, কারণ বস্তু যতই একটু ছোটো হোক তার নিজস্ব আয়তন থাকবে, সেই আয়তনটা বেড়ে যাবে, আয়তনটা দৃষ্টিগোচর হবে যদি আধারের আয়তন কমে, অর্থাৎ চাপ বাড়াও তাপমাত্রা কমাও। তো অণুগুলি যে আয়তন হবে সেটা আধারের আয়তনের তুলনায় নগণ্য নয়। আর দ্বিতীয় হলো, অণুগুলির মধ্যে অবশ্যই আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে। এটা পরীক্ষায় প্রমাণিত হয়েছে উচ্চ তাপমাত্রায় নিম্ন চাপে কয়েকটি বাস্তব গ্যাসের ক্ষেত্রে এই দুইটি শিখের যে কিছুটা প্রযোজ্য। বাস্তব গ্যাসের ক্ষেত্রে আধানবিক আকর্ষণ বা বিকর্ষণ বল মোটেই নগণ্য নয়। 1863 খ্রিস্টাব্দে, আজ থেকে প্রায় 160 বছর আগে, বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস বাস্তব গ্যাসের আচরণ ব্যাখ্যার জন্য আদর্শ গ্যাসের সমীকরণ সংশোধন করে বাস্তব গ্যাসের জন্য প্রযোজ্য এমন একটি সমীকরণ প্রতিষ্ঠা করেন, যাকে ভ্যান ডার ওয়াল সমীকরণ বলে। সেটা আমরা পরবর্তীতে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে প্রথমে আয়তন সংশোধন, আমি তোমরা বইয়ে দেখেও নিতে পারো, আমি এখানেও লিখে দিছি, তোমরা ডিসপ্লেতে দেখতে পারো। আমি সব সময় বলে দিই তোমাদেরকে PPTX ফাইলটা পাওয়ার জন্য মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করে নিলে আমি যে ফাইলগুলি পাঠাচ্ছি এইগুলো বেশি আমার এই লাইভ ক্লাসের চেয়ে ভিডিও ক্লাসের চেয়ে ওইটাই বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তোমাদের কথা আমি টেলিফোনেও বলছি, ভিডিওতেও বলছি, বারবার এই কাজটা তোমরা করে নেবে। একটি গ্যাস বি আয়তনে পাত্রে রাখা হয়। বাস্তব গ্যাসের অণুগুলির প্রতি মৌলের আয়তন বি হলে এন মোল গ্যাসের জন্য এনবি হবে। সুতরাং প্রকৃত খালি জায়গা থাকবে বি মাইনাস এনবি, অর্থাৎ এই জায়গার মধ্যে গ্যাস অণুগুলি ছুটোছুটি করবে, পুরো বি আয়তনের মধ্যে করবে না। সংশোধিত আয়তন হবে বি মাইনাস এনবি। আবার অণুগুলির মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল আছে। আকর্ষণ বিকর্ষণ বল হলো গ্যাসের মোল আর ঘনমাত্রার বর্গমূলের বর্গের ব্যস্ত অনুপাতিক। অর্থাৎ এই কথাটা বইতে সরাসরি বলে নাই, আমি নিজের মতো করে লিখে দিছি। অর্থাৎ আয়তন যদি বি হয়, মোল সংখ্যা যদি এন হয়, এন বাই বি হলো মোলার ঘনত্ব। তো মোলার ঘনত্ব বর্গ করে যা হবে তার সাথে আকর্ষণ বিকর্ষণ বল সমানুপাতিক হারে পরিবর্তিত হবে। তো সমানুপাতিক থেকে সমান আনলে একটা ধ্রুবক আসবে, এই ধ্রুবকেরও মান আছে, তোমাদের পরীক্ষায় আসে নাই, কিন্তু যদি এটাও ইম্পর্টেন্ট, এর মানটা ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট, হয়তো এটা আলোচনা করি নাই। তোমরা যারা অগ্রসর ছাত্র তারা একটু বই কেটে এটার মানটা বাইর করে নিবা। আমি সব কিছু দিতে গেলে, আর যেহেতু আমার ক্লাস অনেক বেড়ে যাচ্ছে, তারপর আমি চেষ্টা করতেছি 4-5 ক্লাসের ভিতরে এক একটা চ্যাপ্টার শেষ করতে, সেজন্য একটু বেশি কোলাবোরেশন একটু বেড়ে যাচ্ছে। আজ রাখ, আমি আমার কথায় ফেরত আসি। তাহলে এফ সমানুপাতে এন হলো আকর্ষণ বা বিকর্ষণ বল, উচ্চ সমানুপাতিক থেকে সমান আনলে এ দিয়ে গুণ হবে। তো সংশোধিত চাপ হবে পি প্লাস এফ, দুইটাই একসাথে কাজ করবে। তো ফিতেও ঠিক থাকবে বায়ু চাপ,
আর বাকিটা হলো তোমার আকর্ষণ বিকর্ষণ বল। এইগুলো মিলেই হবে প্রকৃত চাপ। তাহলে এখন আদর্শ সমীকরণে এই মানগুলি যদি বসাইয়ে দিই তখন আমি একটা নতুন সমীকরণ পাবো। আগে চাপ ছিল ফি, এখন চাপ ফি এর জায়গায় হলো ফি প্লাস এন স্কোয়ার এ বাই বি স্কোয়ার। আগে আয়তন ছিল বি, এখন বি এর জায়গায় বি মাইনাস এন বি, এনআরটি ঠিক আছে। আমি যদি একমূল গ্যাসের জন্য সমীকরণ নির্ণয় করি তখন এন এর মান এক বসাই দিবা, ফি প্লাস এ বি স্কোয়ার বাই এ বাই বি স্কোয়ার ইন্টু বি মাইনাস বি সমান আরটি। তোমাদের ইন্টারেস্টিং বিষয় হলো 2 নম্বর জন্য একটা প্রশ্ন প্রায় আসে। আমি কার্বন ডাইঅক্সাইড 88 গ্রামের জন্য একটা সমীকরণ দেখাইছি, তোমাদের অক্সিজেন দিতে পারে, নাইট্রোজেন দিতে পারে, হাইড্রোজেন দিতে পারে, মিথেন দিতে পারে, যে কোনো গ্যাস দিতে পারে। যে গ্যাস দেওয়া হোক না কেন তার গ্রামকে আণবিক ভর দিয়ে ভাগ করে মোল এন এর মান বাইর করে নিবা, আর সেটা ভ্যান ডার ওয়াল সমীকরণ বসাই দিলেই হয়ে যাবে তোমার নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালের সমীকরণ। এখন গ্যাস তরলীকরণ দেখি। গ্যাস তরল সংকট তাপমাত্রার নিচে রাখতে হবে, ঠান্ডা করে তার সন্ধি তাপমাত্রার নিচে রেখে উচ্চ চাপে গ্যাসকে তরলে পরিণত করা হয়। সুতরাং গ্যাস তরলীকরণ করার মূল সত্য হলো গ্যাসকে তার সন্ধি তাপমাত্রায় নিচে রাখতে হবে। সন্ধি তাপমাত্রা তোমাদেরকে ক্লাসে বলেছি, আর যদি ভুলে থাকো আর যারা নতুন আমার এই লাইভে আসছো বা আমার ক্লাস ফলো করবা তাদের জন্য আবার আমি এখানে একটু রিক্যাপ করব। আর শীতলিখিত গ্যাসের উপর চাপ প্রয়োগ করা অর্থাৎ বয়লের সূত্র অনুসারে ফি সমানুপাতিক 1/c বৃদ্ধি করলে গ্যাসের আয়তন হ্রাস পায়, ফলে অণুগুলির পরস্পর কাছে চলে আসে। এতে গ্যাস অণুগুলির মধ্যে আণবিক আকর্ষণ বৃদ্ধি পায়, ফলে গ্যাসে তরলীভূত হয়। তাহলে এখানে বোঝা যাচ্ছে, আমি দেখাচ্ছি এখানে জুল থমসনের প্রভাব, এগুলো একটু মনে রাখবা। 19 শতাব্দী আমি একটু রিডিং করে যাই। 19 শতাব্দীর মধ্যভাগে বিজ্ঞানী জুল থমসন লক্ষ্য করেন কোনো গ্যাসের উপর চাপ প্রয়োগ করে তাকে সংকুচিত করে সূক্ষ্ম ছিদ্রবদ্ধ প্লাগের মধ্যে দিয়ে নিম্নত চাপ বিশিষ্ট আধারে প্রবাহিত করা হলে সম্প্রসারণের ফলে গ্যাসের যে তাপমাত্রা আসে একে জুল থমসন প্রভাব। এখানে আমি একটু ব্যাখ্যাভাবে দিই, যখন গ্যাসের তুমি যখন উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যাবে অর্থাৎ আয়তন প্রসারিত হবে। আয়তন প্রসারিত করে আমরা জানি পি ভি সমান কাজ, কাজ সংকুচিত হলে কাজ মানে এরা এনার্জি পাবে, এনার্জি যে সিস্টেম থেকে গ্রহণ করবে এনার্জি শোষণ করে বলে তখন তাপমাত্রা কমে যাবে। এটাই জুল থমসন প্রভাব। জুল থমসন প্রভাবের জন্য তোমার একটা 2 নম্বরের প্রশ্ন আসে, তোমরা একটু ভালো করে এটা মুখস্থ করে ফেলবো। ব্যাখ্যাটা সম্প্রসারণ গ্যাসের অণুগুলি পারস্পরিক দূরত্ব বৃদ্ধি করে, দূরত্ব বৃদ্ধি ঘটানোর জন্য পারস্পরিক আকর্ষণ শক্তির বিরুদ্ধে কাজ করতে হয়। এই কাজের জন্য গ্যাস অণুগুলির অভ্যন্তর শক্তি ব্যয়িত হয়, ফলে গ্যাসের তাপমাত্রা হ্রাস পায়। প্রত্যেক গ্যাসের জন্য একটা বিশেষ তাপমাত্রার নিচে জুল থমসন প্রভাব ফল তাপমাত্রা হ্রাস ঘটে। এই তাপমাত্রাকে ওই গ্যাসের সন্ধি বা সংকট তাপমাত্রা বলে। এই প্রক্রিয়ায় বারবার প্রয়োগ করে গ্যাসের তাপমাত্রা হ্রাস পেতে পেতে এক পর্যায়ে সন্ধি তাপমাত্রায় পৌঁছে তখন সংকুচিত গ্যাস তরলীভূত হয়। এইভাবে বিভিন্ন উদ্দেশ্যে নিম্ন তাপমাত্রায় উৎপন্ন করার জন্য ব্যবহৃত হচ্ছে। গৃহস্থালিতে ব্যবহৃত রেফ্রিজারেটর, এয়ার কুলার, স্বাস্থ্যসেবা, শিল্প উৎপাদনে নাইট্রোজেন, অক্সিজেন, হিলিয়াম প্রভৃতি, গৃহস্থালী যানবাহন জ্বালানি হিসেবে এলপিজি, সিএনজি, এলএনজি ইত্যাদি এই পদ্ধতি প্রয়োগ করা হয়। গ্যাস তরলীকরণও ইম্পর্টেন্ট, এটা নিয়েও একটা প্রশ্ন আছে। এখন আসলে কম তাপমাত্রা একটা রিডিং করে যাই, খুব দ্রুত শেষ করবো। হাইড্রোজেন হিলিয়াম গ্যাস তরলীকরণ সবচেয়ে কঠিন, অর্থাৎ কক্ষ তাপমাত্রা হাইড্রোজেন হিলিয়াম গ্যাসের উপর জুল থমসন প্রভাব কার্যকর হয় না, কারণ হাইড্রোজেনের ক্ষেত্রে -80 ডিগ্রি তাপমাত্রার উপরে, হিলিয়ামের ক্ষেত্রে -240 ডিগ্রি সেলসিয়াসের উপরে জুল থমসন প্রভাব। এই দুটি গ্যাসের তাপমাত্রা হ্রাস না পাইয়ে পরম বৃদ্ধি হয়। উপরোক্ত দুইটি তাপমাত্রাকে হাইড্রোজেন ও হিলিয়ামের উৎক্রম তাপমাত্রা বলা হয়। আর কোনো গ্যাসের যে সন্ধি তাপমাত্রা নিচে কিন্তু উপরে নয়, জুল থমসনের প্রভাব গ্যাস শীতল হয় সে তাপমাত্রাকে উৎক্রম তাপমাত্রা বলে। এটা কিন্তু সন্ধি তাপমাত্রা না। যেমন হাইড্রোজেন উৎক্রম তাপমাত্রা -80 ডিগ্রি, অনুরূপভাবে হিলিয়ামের উৎক্রম তাপমাত্রা -240 ডিগ্রি। তাই প্রথমে তরল বায়ু দ্বারা হাইড্রোজেনকে শীতল করে অতঃপর জুল থমসন সম্প্রসারণ দ্বারা একে আরও শীতল করে উচ্চ চাপে তরল করা হয়। অপরদিকে তরল হাইড্রোজেন দ্বারা হিলিয়াম গ্যাসকে যথেষ্ট ঠান্ডা করে তারপর জুল থমসন, অর্থাৎ জুল থমসন প্রয়োগ করতেই হবে, হিলিয়ামে তরল করা হয়। সন্ধি তাপমাত্রা এগুলো আমি একটু নিজে বলে দিই। সন্ধি তাপমাত্রা হলো সর্বোচ্চ তাপমাত্রা, যে তাপমাত্রার
উপরে গেলে তুমি যতই চাপ প্রয়োগ করো কোনো গ্যাস তরল হবে না। কার্বন ডাইঅক্সাইডের সন্ধি তাপমাত্রা 31.1 ডিগ্রি, এটা দিয়ে বলতে এইটাই বোঝায় তুমি যখন কার্বন ডাইঅক্সাইডে তরলে পরিণত করতে হবে তখন তার তাপমাত্রা অবশ্যই 31.1 ডিগ্রি নিচে রাখতে হবে। 31.1 ডিগ্রি যদি অতিক্রম করে সেটা আর কখনো তরল হবে না। আর সন্ধি চাপ হবে সন্ধি তাপমাত্রায় যে চাপ প্রয়োগ করলে কোনো গ্যাস তরলে পরিণত হয়। তো মনে করো তোমাকে সন্ধি তাপমাত্রা নিচেই রাখবা, কিন্তু চাপ যদি তুমি 72.9 অ্যাটমসফিয়ারের নিচে দাও তাহলে কার্বন ডাইঅক্সাইড কখনো তরল হবে না। সেই জন্য কার্বন ডাইঅক্সাইডকে তরল করতে হলে তুমি অবশ্যই তাকে সন্ধি তাপমাত্রা 31.1 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে হবে। একই সাথে সর্বনিম্ন চাপ দিতে হবে 32.9 অ্যাটমসফিয়ার। আর সন্ধি আয়তন সন্ধি তাপমাত্রার চাপে এক মোল গ্যাস যে আয়তন দখল করে, এটা সন্ধি আয়তন। মনে করো 44 গ্রাম অর্থাৎ 31.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 72.9 অ্যাটমসফিয়ার চাপে কার্বন ডাইঅক্সাইড তরল হইয়া যে আয়তন দখল করবে তার পরিমাণ হলো 94.2 মিলিলিটার। কোনো গ্যাসের জন্য সন্ধি তাপমাত্রা, সন্ধি চাপ, সন্ধি আয়তনের মান ধ্রুবক, তাই এগুলো একত্রে সন্ধি ধ্রুবক বলে। তো এগুলো কঠিন কিছু না, আশা করি এখানে কিছুটা সন্ধি তাপমাত্রা দিলাম, সন্ধি চাপ দিলাম কিছুর। এখানে আমি একটু রেডি হিলিয়ামের জন্য সন্ধি তাপমাত্রা -268 ডিগ্রি, হাইড্রোজেন -239.8 ডিগ্রি, অক্সিজেন -118.8 ডিগ্রি, আর নাইট্রোজেন হলো -147 ডিগ্রি, কার্বন ডাইঅক্সাইড মিথেন হলো -83 ডিগ্রি, কার্বন ডাইঅক্সাইড 31.1 ডিগ্রি, অ্যামোনিয়া হলো 132.4 ডিগ্রি, জলীয় বাষ্প হলো 374.4 ডিগ্রি, আর সালফার ডাইঅক্সাইড 158, কার্বন মনোক্সাইড -140, এসিটিলিন 36। তো অনুরূপভাবে সন্ধি চাপও পাশে দেওয়া আছে, এটা বইতে আছে, তোমরা দেখে নিবা। এগুলো মনে থাকলে ভালো, কেমিস্ট্রিতে যত তত্ত্ব মুখস্থ রাখতে পারো তত বেশি তোমাদের লাভ। সেই পর্যন্তই। তোমরা আমি এটা ভিডিওটা আপলোড হয়ে যাবে অটোমেটিক। যারা লাইভে আসতে পারো নাই তারা লাইভে না আসলেও অসুবিধা নাই, তোমরা ভিডিওটা দেখে নিবা। আসলে তোমাদের সাথে কথা বলতে একটু বলি কথা। এখানে ব্যাপার হলো তোমাদের এমবি কিনতে পয়সা থাকে না, এটা আমি দেখতে পাচ্ছি, সেজন্য লাইভেও দেখা যাচ্ছে না। লাইভে দেখে এখানে আরও মরার উপর হারার গা। মোবাইল কোম্পানিগুলি তাদের রেট বাড়িয়ে দেওয়াতে আমাদের অনেক কস্ট বেড়ে গেছে। যা হোক, তারপরেও আমাদের চিন্তা করতে হবে, আমরা কলেজে গেলে প্রাইভেট টিউটারের কাছে বললে তো আমরা পয়সা খরচ করতাম, এখান থেকে কিছু অংশ এই জায়গায় খরচ করি। তো সুতরাং তোমরা একটু খরচ করবো, প্রত্যেক টিচারের লাইভটা ফলো করো, লাইভ যদি না হয় ডাইরেক্ট ভিডিওটা ফলো করো। আশা করি তোমরা পড়ালেখায় পিছিয়ে যাবে না, পড়ালেখায় ভালো করতে